আন্দোলনে যুক্ত ছিলেন, সক্রিয় ছিলেন, সেই সব আন্দোলনে আসলে ফুলের গালিচা বেছানো ছিল কিনা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি একটা বলি আমি একটু বলে নেই যে তখনও কিন্তু হ্যাঁ আন্দোলনে সবসময় বাধা আসে, থাকবেই, এটাই স্বাভাবিক নিয়ম। আমি একজনের বিরুদ্ধে প্রতিবাদ করব, সে কিছুই করবে না সেরকম তো ভাবার কোনো কারণ নাই যখন সে রাষ্ট্রীয় ক্ষমতায় সমাসীন। কিন্তু তখন কিন্তু রাজপথে মিছিল করা যেত, তখন কিন্তু জনসভা ডাকলে 144 দিয়ে অথবা বিধিনিষেধ আরোপ করে জনসভাকে ভণ্ডুল করে দেওয়া হতো না, তখন কিন্তু জনসভা করা যেত, রাস্তায় মিছিল করা যেত। তখন যে রাজনৈতিক কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট কি এখন আছে? সেই কমিটমেন্টের প্রশ্নটা আলাদা, যে আমি জানি না কমিটমেন্ট আছে কি নাই, কমিটমেন্ট দেখানোর সুযোগটাও তো আপনি আমাকে দিচ্ছেন না, আপনি তো আমাকে রাস্তায় দাঁড়াতেই দিচ্ছেন না। জনাব মোস্তফা ফিরোজ, রাজনৈতিক দলের একটি কর্মীর কমিটমেন্ট থাকবে না, সে বাধা উপেক্ষা করে আগাবে না, এটা কি হয়? না, শহীদুজ্জামান যেটা বলছে সেটা এক অর্থে ঠিক, আবার এক অর্থে কিছু টাকা আমি কারেক্টেড ফর্মে করি। যে আমরা তখন যেটা করতাম ওই সময় যখন কি ক্যাম্পাস থেকে মিছিল বের করানোর চেষ্টা করতাম, তখন শাহবাগে ওখানে চতুর্দিকে ব্যারিকেড থাকতো, একটা সীমার মধ্যে আমরা কখনোই ক্রস করতে পারতাম না। ক্রস না করলেও আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করতাম। পুলিশ টিয়ার গ্যাস মারতো, নানানভাবে অ্যাটাক ও লাঠিচার্জ করতো, সেগুলো আমরা ছত্রভঙ্গ হয়ে যেতাম, আমরা আবার চেষ্টা করতাম। এই যে অব্যাহত প্রক্রিয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে যখন নাকি মানুষ সংগঠিত হলো, তখন শেষ পর্যায়ে এসে কিন্তু পুলিশ নীরব হয়ে গেল। আমার যেটা হচ্ছে যে অবরোধের যে কর্মসূচি, এই কর্মসূচি আমি বিরোধিতা করছি না, কিন্তু এই সর্বাত্মক কর্মসূচি উঠানোর জন্য যে একটা চেষ্টা করা, যে ঠিক আছে আপনি দেখেন যে এই যে 14 জন যে মারা গেল, এই 14 জনের মধ্যে কি কেউ কি মানে বিএনপি বা জামাতের কর্মী? তা তো নয়, এরা তো একেবারেই। কিন্তু আমাদের এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু যারা আন্দোলন করতো তারাই কিন্তু মারা যেত, ওই সাধারণ মানুষ কিন্তু মারা যেত না, এই চোরাগুপ্তা হামলায় কিন্তু মারা যেত না। পার্থক্যটা এখানে আকাশ পাতাল তফাৎ। এখন পর্যন্ত 14 জনের একজনকেও কোনো দল কিন্তু বলে নাই যে এটা পুলিশের সাথে ক্লাশ হয়েছে, আমরা কর্মসূচি করতে চেয়েছি, পুলিশ গুলি চালিয়েছে সুতরাং মারা গেছে, সেটা কিন্তু হয়নি। বরং উল্টাটা হয়েছে। বরং যেটা, আমি যদিও অফিসিয়ালি দায়িত্ব নিচ্ছে না যারা অবরোধ মানে ডেকেছে, অবরোধকারী যদিও তারা দায়িত্ব নিচ্ছে না, কিন্তু তারপরও কিন্তু সরকার কিন্তু এখন জোরে সোরে যেভাবে বলতে পারছে যে অবরোধকারীদের কারণেই বা তাদের ছোড়া পেট্রোল বোমা বা আগুনে তারা কিন্তু মারা গেছে, এইটা কিন্তু মানে অতীতে কিন্তু হয়নি। এই যে একটা গোপন জায়গা থেকে আসলে হামলা, এর ফলে কি রাজনৈতিক দলগুলোর বাইরে এসে আসলে অন্য কেউ এই সুযোগটি নিতে পারে না? সেই ব্যাপারটি কি রাজনৈতিক দলগুলো ভাবে কিনা? সেই আশঙ্কাটা তো সবসময় থেকেই যায়। আমি চোরাগুপ্তা হামলার পক্ষ বলছি না যে এটা করতে হবে, আমি এটার পক্ষপাতী নই, এবং যে কোনো মুহূর্তে এই চোরাগুপ্তার হামলার শিকার আমিও হতে পারি, আপনিও হতে পারেন, মোস্তফা ফিরোজ হতে পারে, কিছুই বলা যায় না। এবং এইটার সুযোগ কোনো না কেউ না কেউ হয়তো নিতেও পারে। কিন্তু আমার যে কন্টেনশন যেটা, সেটা হলো আপনি যদি প্রকাশ্য প্রতিবাদের সমস্ত পথ রুদ্ধ করে দেন, তখনই এইগুলো ঘটনাগুলো বেশি ঘটে। বিএনপির পক্ষ থেকে হ্যাঁ সেই ব্যর্থতা তো আছেই, রাজপথে তারা যে সভা সমাবেশ পুলিশি বাধার উপেক্ষা করে যে করা, এবং এই যে অবরোধ বা হরতাল, এটাকে সফল করার জন্য তাদের যে রাজপথে কর্মী মোবিলাইজেশন, সেটার দিক থেকে তো তারা ব্যর্থ হয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি, আমরা রাজপথে তাদেরকে দেখতে পাচ্ছি না। এবং তাদের পক্ষ থেকে ওইটাই একটি যুক্তি দেওয়া হচ্ছে যে আমাদেরকে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না, এবং সেটা আমরা বাস্তবে দেখতেও পাচ্ছি যে আসলে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আমার কথা হলো, প্রতিবাদের পথ আপনি রুদ্ধ করবেন না, বিরোধী দল প্রতিবাদ জানাবে সরকারের বিরুদ্ধে, এবং সেই পথটা রুদ্ধ করলে এই ধরনের চোরাগুপ্তা হামলার, এবং আমি জানি না মুস্তাফিজ যেটা বলছিলেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনাগুলোর জন্য যারা অবরোধ করছে তারাই দেয়, আমি জানি না অবরোধকারীরাই এই চোরাগুপ্তা হামলা করছে কিনা, আমার কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। তবে হ্যাঁ এই কথা সত্যি যে অবরোধের কারণে যে ঘটনাগুলো ঘটছে সেটাও অস্বীকার করা যায় না। আপনি একটা বেনিফিট অফ ডাউট দিতে যাচ্ছেন আসলে, কিন্তু এটা তো অস্বীকার করা যায় না যে আমরা নির্বাচনের আগে যে পরিমাণ নাশকতা দেখেছি এবং সেটা কারা করেছে সেটা নিশ্চয়ই আপনাদেরও জানা আছে। এই বিষয়টি নিয়ে আমি ফিরবো, তার আগে নিচ্ছি মাত্র একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা আলাপ করছিলাম চোরাগুপ্তা হামলা, অবরোধ
এবং বেনিফিট অফ ডাউট একটা শহীদুজ্জামান দিয়েছিলেন। কিন্তু দেখেন যারা মানে ককটেল ফুটায় এরকম হামলা করছে তারা কিন্তু সাংবাদিকদের বিভিন্ন সময় SMS পাঠাচ্ছে যে অমুক জায়গায় ককটেল ফুটবে বা অমুক জায়গায় পেট্রোল বোমা ফালানো হবে, তারা কিন্তু SMS দিচ্ছে। আপনি তো সেইগুলো দেখে আসলে বুঝতে পারেন কারা এটি করছে নাকি? না, তা তো বটে। আমরা তো আসলে আমাদের কাছে যে ইনফরমেশন গুলো আসে সেগুলি কাদের কাছ থেকে আসে সেগুলি তথ্য যাচাই করলেই বোঝা যায় যে কারা আগ্রহী এই নিউজগুলো প্রচারের জন্য। এবং সত্য কথা বলতে কি, মনে করেন যে যখন নাকি এই ধরনের গাড়ি পোড়ানোর দৃশ্যগুলি যখন দেখানো হয় গণমাধ্যমে, তখন সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। মানে একটা গাড়ি পোড়া, 10টা গাড়ি পড়ার সাথে হাজার হাজার গাড়ির মালিকরা আতঙ্কিত হয় যে তাদের গাড়ি মানে মানে কি বলে অরক্ষিত কিনা, মানে অ্যাটাক্ট হবে কিনা, এবং সাধারণ মানুষরা আতঙ্কিত হয় যে সেই গাড়িতে তারা উঠবে কিনা। এইভাবে একটা সন্ত্রস্ত অবস্থা। আসলে যেটি শহীদুজ্জামান যেটি বলেছে যে সেটা সঠিক, যে যদি আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের যদি সুযোগ না দেয়া হয়, তখন ওই পরিস্থিতিটাকে তৈরি করার জন্যই এই ধরনের কিন্তু কার্যক্রম করা হয়। তবে ওই ধরনের কার্যক্রম আমি করব কিনা সেটাও যেমন অন্যায়, আবার গণতান্ত্রিক অধিকার হরণ করা দুটোই কিন্তু অন্যায়। অর্থাৎ আমরা দেখছি যে আজকে অবরোধকে কেন্দ্র করে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ দুই পক্ষই যেভাবে যাচ্ছে, কোনোটাই কিন্তু গণতান্ত্রিক কিন্তু নর্মসের মধ্যে পড়ে না। শুধু যেমন কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে আমাকে বিক্ষোভ সভা সমাবেশ করার অধিকার তো দিতে হবে। হ্যাঁ, অধিকার দেওয়ার পরে তারপরে যদি আমি ভায়োলেন্ট আচরণ করি তখন সরকার অ্যাকশন নিতে পারে। কিন্তু আমি আগের থেকেই যদি মানে ধারণা করি এবং বলে দেই যে না, তারা ওই উদ্দেশ্যে সমাবেশ করবে যে তারা জ্বালাও পোড়াও করবে, সুতরাং আমি আগের থেকে আমি জানমালের নিরাপত্তা হয়, এটা কিন্তু তাহলে কিন্তু না, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছে অনেক তথ্য থাকে, সেই সবের ভিত্তিতে আসলে তো একটি সিদ্ধান্ত নেয়। তাহলে তো পৃথিবীতে কোনোদিনও অপোজিশন কোনোদিনও সভা সমাবেশ করতে পারবে না, কারণ গোয়েন্দা তথ্য একটা কাল্পনিক এর ভিত্তিতে। কারণ যত সভা সমাবেশ হবে সরকার মনে করবে যে এটা তাদের বিপক্ষে যাচ্ছে, সুতরাং একটা বলবে যে গোয়েন্দা তথ্য দিয়ে বলবে যে এই সভা সমাবেশের মধ্য দিয়ে সন্ত্রাস করতে পারে। এটা কোনো হলো না, দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, বিরোধী পক্ষকেও দায়িত্ব নিতে হবে। যদি সন্ত্রাস হয়, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হয়, তাহলে তার মূল্য তাদেরকে দিতে হবে। বিএনপি কি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল? তারা তো একটা বিশাল বড় রাজনৈতিক দল, সেই রকম নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের মতো কি আচরণ করছে? দেখেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের মতো আচরণ করছে কিনা সেটা বলা মুশকিল, তবে অনিয়মতান্ত্রিক দলের মতো আন্দোলন করছে কিনা সেটাও জানি না। কারণ হচ্ছে আপনি তো যেটা মুস্তাফিজ যেটা বললেন যে আপনি প্রতিবাদের সকল পথ যখন রুদ্ধ করে দেন তখন তো এগুলাই একমাত্র উপায় থাকে প্রতিবাদের। না, কখনো একটি রাজনৈতিক দলের আপনি যেটা বলেন একমাত্র উপায় থাকে, এটি মনে হয় সঠিক না। কারণ আপনি একটি রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে আসবে, তার সামনে অনেক বাধা থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু তার মানে এইভাবে করে হামলা করবে, এই ধরনের আক্রমণ হবে, এটি কখনোই বিকল্প পথ হতে পারে কি? আমি হামলা এবং আক্রমণের পক্ষ অবলম্বন করছি না বা সমর্থন করছি না। আমি যেটা বলার চেষ্টা করছি যে আপনি যখন প্রতিবাদ এরকম একটা জিনিস পানির জোয়ারের মতো, আপনি বাদ দিলে বিকল্প পথে সে যাবে। আপনি যখনই প্রতিবাদের পথ রুদ্ধ করবেন বিকল্প পথে সে যাবে। আপনি যেটা বলছিলেন যে গোয়েন্দা সংস্থার রিপোর্ট থেকে, মুস্তাফিজুর রাইটলি পয়েন্ট আউট করেছেন যে তাহলে আপনি কি এ পর্যন্ত দেখাতে পারবেন যে এই সমাবেশ থেকে আওয়ামী লীগের সমাবেশ হোক, জাতীয় পার্টির সমাবেশ হোক, বিএনপির সমাবেশ হোক, যে এরকম একটা সমাবেশ করেছে, একটা জনসভা করেছে, তারপরে এরকম একটা ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে যে অনেক লোক মারা গেছে? কি বলেন আপনি? 21 আগস্টের কথা আপনি ভুলেই গেছেন। আপনি তো 21 আগস্টের কথা তাহলে ভুলে 21 আগস্টের কথা আমি ভুলে যাই না। 21 আগস্টের যে ঘটনা, সেখানে ওই জনসভাকে বন্ধ করে দেওয়া হয় নাই, জনসভা হয়েছে, সেই জনসভার উপরে অন্য কেউ হামলা করেছে, জনসভা যারা করেছে তারা না। আমি সেটাই বলার চেষ্টা করছি, যারা জনসভা করে, জনসভা করার পরে বা এরকম একটা কর্মসূচি করার পরে এরকম কোন ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস, এরকম বড় ধরনের কোন ঘটনা ঘটেছে এরকম দেখাতে পারবেন না। বরং এই জনসভা পণ্ড করে দিয়ে আপনি পুরো দেশটাকে অবরুদ্ধ করে দিয়েছেন এবং এই সন্ত্রাসের এবং এটা আমরা যদি বলি যে বিগত সময় কিন্তু যখন নাকি বেশ জামাত বিএনপির কয়েকটি জনসভায় শুরুর পর কিন্তু এই এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনে আছে নিশ্চয়ই, সেই ক্ষেত্রে কিন্তু গণমাধ্যমে বা বিভিন্ন জনের বক্তব্য ছিল যে বিএনপির এই সমাবেশের সুযোগকে কাজে লাগিয়ে জামাত শিবির এই কাজটি করেছে। এরকম কিন্তু বেশ কয়েকটি ঢাকায় ঘটেছে, ঢাকার বাইরেও ঘটেছে। আর আমি বলি যে যদি সরকার
নিয়মতান্ত্রিক রাজনীতি পথ অর্থাৎ সভা সমাবেশের যদি অধিকারটা ক্ষুণ্ণ করে, তাহলে প্রতিবাদের বিকল্প ভাষা কিন্তু আবার এই ধরনের সন্ত্রাস হতে পারে না। এবং বিএনপিও কিন্তু আজ পর্যন্ত কিন্তু অফিসিয়ালি বলে নাই যে আমরা এই বিকল্পভাবে আমরা প্রতিবাদ করছি। অর্থাৎ যেটি হচ্ছে, যে ধরনের চোরাগোপ্তা হামলা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, গাড়ি পড়ছে, এটার দায় কিন্তু বিএনপি নিচ্ছে না। তার মানে কি এই বিকল্প পথটাও কিন্তু বৈধ কোনো পথ না, এটা বরং ফৌজদারি অপরাধ বলেই কিন্তু বিএনপি কিন্তু এই দায়িত্ব নিচ্ছে না। তার মানে কি প্রতিবাদের আমার বিকল্প ভাষা অনেক রকম ভাবে হতে পারে। আমি ঘরের মধ্যে প্রতিবাদ করতে পারি, আমি কি বলে নানাভাবে হতে পারে। আমি নীরবে হাজার হাজার মানুষ নিয়ে বসে থাকলাম, ঠিক আছে, পুলিশ সেখানে লাঠিচার্জ করুক, নানাভাবে হতে পারে। মানে আন্দোলন সংগ্রামের যে কত ধরনের বিকল্প আছে, সেই বিকল্পগুলি মানে বেছে নেয় যারা গণতান্ত্রিক রাজনীতি করে। কিন্তু যখনই মানে এই ধরনের চোরাগুপ্তা হামলা হয়, সন্ত্রাস হয়, তখন কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু ডাইভার্ট হয়ে যায় এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য এটা কিন্তু কোনোভাবেই ভালো কোন জিনিস না। প্রধানমন্ত্রী গতকাল বেগম জিয়াকে সন্ত্রাস এবং জঙ্গি নেত্রী বলেছেন, এটা কতখানি আসলে বিষয়টি? এটা আমি মনে করি যে একটা রাজনীতির ভাষা, এটা প্রকৃতপক্ষে এটা না। দেখেন এখানেই একটা জিনিস, আগে যেখানে জামায়াতকে সঙ্গে নিয়ে আসলে এই ধরনের তৎপরতাগুলি চালাচ্ছে, এখন দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে। এখন সরকারের আগে বলা হতো সরকারের মূল টার্গেট ছিল হচ্ছে জামাত, এখন কিন্তু বোঝা যাচ্ছে সরকারের আসলে মূল টার্গেট হচ্ছে আসলে বিএনপিকে এই যে জঙ্গির একটা রূপটা দেয়া। আমি মনে করি এই কথাগুলো উচ্চ পর্যায় থেকে যত বেশি বলা হবে তত বেশি কিন্তু কি বলে গণতন্ত্রের যে সহনশীলতা, সমঝোতা, সেই পথগুলো কিন্তু রুদ্ধ হয়ে যাবে এবং দায়টা কিন্তু সরকারের উপরই পড়বে। বরং সরকার বারবার সত্ত্বেও তাকে পরিস্থিতিটা মেনে নিয়ে স্বীকার করে এটা থেকে উত্তরণ ঘটানো যায় কিভাবে, সেই কারণে তাদেরকে আহ্বান জানাতে হবে। শুধু জনসভায় আহ্বানের মধ্য দিয়ে না, ব্যক্তিগতভাবে নেতাদের পর্যায়ে একটা সংলাপের জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টাটা যদি না হয়, আর যদি ধমক দেওয়া হয়, তাহলে কিন্তু এই ধরনের আতঙ্ক উত্তেজনা কিন্তু বাড়তে থাকবে, সমাধান হবে না। গতকাল বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে আসলে আলোচনার বা সংলাপের কোনো সুযোগ নাই। এই বিষয়গুলি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। জনাব মোস্তফা ফিরোজ, আপনি বলছিলেন সংলাপের কোনো সুযোগ আছে কিনা, এখন যে অচল অবস্থা, এখান থেকে এক্সিটের কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি নিয়ে আমি ফিরবো আপনার কাছে। কিন্তু তার আগে একটু যেতে চাই রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী অনুপম শীল। আপনি জানেন যে গত 2 দিন ধরে আসলে সেখানে কারফিউ চলছে, সেখানে জীবনযাত্রার কি অবস্থা। অনুপম, আমাদেরকে যদি একটু জানান যে সেখানকার আসলে জীবনযাত্রার কি অবস্থা, টানা কারফিউ চলছে। আসলে জীবনযাত্রার কি অবস্থা, এটা যদি একটু বলি যে এই সময়টা আসলে পর্যটনের অন্যতম প্রধান মৌসুম। এই বছরের এই সময়টাতে প্রচুর পর্যটক কিন্তু রাঙামাটি শহরে আসে। আমি আজকে যে হোটেলে উঠেছি, এই হোটেলে আমরা ছাড়া, আমাদের অর্থাৎ আমরা টেলিভিশনে যে কর্মরত আমরা 2-3 জন ছাড়া আর কেউ নেই। অর্থাৎ আমাদের জন্য বরাদ্দকৃত 2টি রুম ছাড়া আর এখানে প্রত্যেকটি রুমই খালি। এবং স্বভাবতই বোঝাই যাচ্ছে যে এখানে রাঙামাটি শহরের মধ্যে অন্যতম একটি ব্যস্ত এলাকায় এই হোটেলটির এই অবস্থা। এবং এর ফলে আসলে রাঙামাটির এখনকার চিত্র কি সেটা অনেকটাই আঁচ করা যাচ্ছে। আমরা বিকেল 5টা থেকে যেমনটা দেখেছি, কারফিউ আবার শুরু হওয়ার পরে কিন্তু সাথে সাথে মাইকিং করা হচ্ছে এবং মাইকিং এর সাথে সাথে মানুষজন নিরাপদে যার যার অবস্থানে চলে গিয়েছে, বাসায় চলে গিয়েছে। এবং এরপরে কিন্তু আমরা রাস্তাঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ছাড়া কোনো ধরনের গাড়ি কিন্তু চলাচল করতে দেখিনি। এবং সাধারণ মানুষের চলাচল একেবারেই নেই বলে চলে, খুব বেশি বিপদে না পড়লে আসলে কেউ রাস্তায় বেরোচ্ছে না। দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা চলছে এই মেডিকেল কলেজ স্থাপনকে কেন্দ্র করে, সের কি অবস্থা একটু বলতে পারেন? হ্যাঁ, আসলে মেডিকেল কলেজ এখানে স্থাপন হয়ে গেছে, তবে মেডিকেল কলেজে চালুর বিষয়ে, এই চালু নিয়ে আসলে যেটি হচ্ছিল যে গত পরশুদিন সেখানে ক্লাস শুরুর দিনে একটি অবরোধ ডাকা হয় এবং সেই অবরোধকে ঘিরে আসলে এই মেডিকেল কলেজের পক্ষে বিপক্ষে যে সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এবং এই ফলে আমরা দেখেছি যে ওই দিন একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষে প্রায় 1/2 শতাধিকের মতো আহত হয়েছে। এবং এরপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে গতকালকেও আমরা দেখেছি যে বেশ কয়েকটি সমঝোতা বৈঠকের
আয়োজন করা হয়েছে, কিন্তু এই গতকালকের বৈঠকগুলো যথারীতি ব্যর্থ হয়েছে। এবং আমরা যেমনটা খবর পেয়েছি আজকে কিন্তু আগামীকাল অর্থাৎ এই আজকে 12টা পার হয়ে গেছে, আজকে আরেকটি বৈঠক ডাকা হয়েছে, হয়তো সকাল 10টা নাগাদ সেই বৈঠকটি জেলা প্রশাসন কার্যালয়ে শুরু হতে পারে, এমনটা আমরা খবর পেয়েছি। সেই বৈঠক থেকে হয়তো একটি স্টেবল বা স্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা সেই বিষয়ে হয়তো একটি চেষ্টা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কারফিউ না থাকলেও কিন্তু 144 ধারা বলবৎ ছিল, এবং এই প্রেক্ষাপটে পুরো রাঙ্গামাটি শহরে বিভিন্ন এলাকা থেকে প্রায় 30 জনকে আটক করা হয়েছিল। এবং তার মধ্যে আমরা সন্ধ্যার পরে রাতের দিকে যেমনটা খবর পেয়েছি যে 30 জনকে যাচাই বাছাই শেষে 30 জনকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি 5 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো এখন কিন্তু পুরো অবস্থায় একেবারে থমথমে, এবং যে সংগঠনগুলোর মধ্যে বিরোধ সেই সংগঠনগুলো আসলে সাথে আলোচনাটি আমরা বিভিন্ন পর্যায়ে চলছে, পুলিশের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু একটি সমঝোতার চেষ্টা করা হচ্ছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বারবার ধন্যবাদ, আমরাও আশা করছি আসলে কালকে সকালে 10টায় যে বৈঠকটির কথা আপনি বলেছেন সেই বৈঠকের মধ্য থেকে একটি সমাধানের পথ বেরিয়ে আসবে সেই প্রত্যাশা আমরাও রাখছি। আমি যেই প্রসঙ্গে আপনার কাছে ছিলাম যে দেশে যে রাজনৈতিক অবস্থা চলছে সেই অচল অবস্থা থেকে, সেই সংকট থেকে নিরসনের আসলে কোনো পথ আছে কিনা, দুটি দলের জন্য কোনো এক্সিট পয়েন্ট আপনি দেখেন কিনা জনাব মোস্তফা ফিরোজ? খুব সহজ, এটা মানে খুব কঠিন না, কিন্তু আন্তরিকতাটা থাকতে হবে। সেই ক্ষেত্রে উদ্যোগটা সরকারকে নিতে হবে, সরকারকে আহ্বান জানাতে হবে যে আসেন আপনাদের যেই বিষয় আছে সেই বিষয়ে আলোচনা করি। আলোচনা ডাকলেই সরকারের নৈতিক পরাজয় হবে, এটা মনে করার কোনো কারণ নেই। এবং এই ক্ষেত্রে মূল যে বিষয়টা ছিল যে তাদের 5 তারিখে তাদের জনসভার যে ডাকটা করতে না দেওয়ার বিষয় প্রেক্ষিতেই তো বিষয়টি চলে এসছে, সেই বিষয়ে সরকারকে আবার অনুমোদন দিতে হবে। এবং বিএনপির পক্ষ থেকে বিএনপি যদি একটি জনসভার আয়োজন করে ওই একই স্থানে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে, সেই জনসভাটাকে করার অনুমতি দেওয়ার মধ্য দিয়ে কিন্তু একটা কিন্তু সমঝোতা হতে পারে। এবং এই ক্ষেত্রে বিএনপি বলবে যে আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমরা জনসভা করার যে অধিকার সেটি আদায় করেছি। আর সরকারের দেখতে হবে যে সরকার একটা গণতান্ত্রিক কি বলে পথকে উন্মুক্ত করলো, গণতান্ত্রিক একটা অধিকারকে সম্মান করলো। কিন্তু আমরা দেখেছি সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতারা বলছেন যে আপনার ইজতেমা শেষ হওয়ার পরে তারা খুবই কঠোর ব্যবস্থা নেবে, এবং গতকাল বাণিজ্য মন্ত্রী বলে দিয়েছেন যে আলোচনার কোনো সুযোগ নাই। তাহলে কি সংকট কাটার লক্ষণ থাকে জনাব শহীদুজ্জামান? দেখেন, রাজনীতিতে এরকম নানান কথা বলা হয়, এটা সুযোগ নেই, সেটা করা হবে না, কিন্তু তারপর দেখি যে না, সবকিছু সুযোগ আবার তৈরি হয় এবং করা হয়। সুতরাং বাণিজ্য মন্ত্রী যদিও বলেছেন আর কোনো সুযোগ নাই, সুযোগ যে আছে সেটা তো আমরা সবাই জানি, যে সরকার যদি ডাকে আলোচনার জন্য তাহলে একটা আলোচনা হতে পারে, সেটা সুযোগ তো রয়েছে। মোস্তফা ফিরোজ যেটা বলছেন এটা হলো আন্তরিকতার ব্যাপার, দুই পক্ষেরই আন্তরিকতার ব্যাপার। নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে যদি ডাকা হয়, বিএনপির পক্ষ থেকে সে ইতিবাচক সাড়া দেওয়া, এবং সেটা তো আছে। এবং আমার ধারণা সরকার যদি আলোচনার উদ্যোগ গ্রহণ করে, একটা আলোচনার প্রক্রিয়া যদি শুরু হয়, তাহলে পরে এই পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব। এটা সুলতানা কিছুই না, আওয়ামী লীগের সরকারি দলের 5 জন নেতা সরাসরি বিএনপি অফিসে যে বিরোধী নেত্রীর সাথে খালেদা জিয়ার সাথে কথা বলতে পারে, কথা বলে যে বলে না আমরা তো আপনাদের যে 7 দফা সেটা তো অনেক একটা লম্বা দফা, সেই দফা তো আপাতত আমরা এই সংকটের যে সংকট অবরোধের ফলে যে মানুষের মধ্যে যে নাভিশ্বাস উঠেছে সেই সংকটের সমাধান আমরা করতে পারি। মূল দাবি মানে দ্রুত সম্ভব নির্বাচন, না সেটা তো পরের স্টেজ, সেটা পরের স্টেজ। কিন্তু আপাতত যে এই পরিস্থিতিটাকে উত্তরণের জন্য যদি আমরা এটা প্রাথমিক ধাপ হিসাবে তাদের কাছে যে বলা হয় যে ঠিক আছে আপনারা যে দাবি আছেন সেই দাবিটা নিয়ে আপনারা জনসভা করেন, আমাদের যে 5 তারিখ পর্যন্ত আমাদের একটা ছিল, লক্ষ্য ছিল যে এই 5 তারিখের বর্ষপূর্তিটা আমরা মানে কি বলে ভালোভাবে করব, সেটি হয়ে গেছে, এখন আপনারা করেন। আমার মনে হয় সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হবে না। যদি আপত্তি জানায় তখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু পাল্টা তার মানে বল কিন্তু তার কোর্টে আসবে, এবং তখন সে বলতে পারবে যে আমরা তাদেরকে জনসভা করার অনুমতি দিয়েছি, আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, কিন্তু বিএনপি এই সুযোগটা না নিয়ে নৈরাজ্যের দিকে যাচ্ছে। কিন্তু 5 তারিখে আপনার সরকারের বর্ষপূর্তি বা নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে যেটি বলছিলেন সেটি তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের এটা 1 মাস আগের ঘোষিত কর্মসূচি, বিএনপি তার পরে এসে কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি আলাদাভাবে করে। বাংলাদেশের এই ঢাকা শহরে মানে রাজধানীর একেবারে কেন্দ্রস্থলে
আমরা বহুবার দেখেছি দুই নেত্রী পাশাপাশি অবস্থানে কিন্তু বড় বড় সমাবেশ করেছে। সেই পরিবেশটা তো তৈরি করতে হবে, সেই সুযোগটা দিতে হবে। তারা তো অ্যাটলিস্ট নয়াপল্টনেও যদি সুযোগটা দেওয়া হতো, আর তারা যদি সোহরাওয়ার্দী উদ্যানে করতো, এখানে তো বিএনপি কোনো আপত্তি করতো না। কিন্তু বিএনপি প্রতিনিধি দলের সাথে তো পুলিশ কর্মকর্তারা দেখাই করলো না। তাহলে দেখা না করার মধ্যে দিয়ে তাদের জনসভা করতে না দিয়ে আজকে যে অবরোধের যে পরিস্থিতি, সেই দায়টা পুরোপুরি সরকার বলতে পারবে না যে এই কোনো দায় নেই। তবে এটা ঠিক, অবরোধের নামে আবার যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে সেটাও কিন্তু আবার কোনো গণতান্ত্রিক পন্থায় প্রতিবাদের ভাষা হতে পারে না। গতকাল বিজিএমইএ তারা বলেছে যে গত 12 দিনে রাজনৈতিক কর্মসূচির কারণে তাদের ক্ষতি হয়েছে 400 কোটি টাকা, এবং এই অবস্থা যদি চলতে থাকে আপনি অর্থনৈতিক অবস্থা একটা ধারণা দিতে পারেন যে কি অবস্থাটি দাঁড়াবে? আমি তো অর্থনীতি ওরকম ভালো বুঝি না, ধারণা দিতে পারবো না। তারা নিশ্চয়ই হিসেব নিকেশ করে বলেছেন 400 কোটি টাকা যে ক্ষতি হয়েছে, 450 কোটি টাকা, 450 কোটি টাকা যে ক্ষতি হয়েছে। এবং আমি জানি না 450 কোটি না আরো বেশি না আরো কম, সেটা আমার ধারণা নেই। কিন্তু ক্ষতি যে হচ্ছে সেটা তো আপনি সবাই দেখতে পাচ্ছি যে গ্রামে গঞ্জে কৃষকের সবজি গরুতে খাচ্ছে, আর সেই সবজি ঢাকায় বসে আমি কিনে খেতে পাচ্ছি না, কারণ ঢাকায় আসতে পারছে না, সেজন্য ঢাকায় দাম বেড়ে যাচ্ছে, আমি কিনে খেতে পাচ্ছি না। আর কৃষক যে কষ্ট করে ফলাচ্ছে সে ওটা বেচতে পারছে না, এবং গরুতে খাচ্ছে, পচে নষ্ট হচ্ছে, এবং সে সর্বশান্ত হচ্ছে। এতে তো বোঝা যায় যে আমার অর্থনীতি এবং ওই কৃষকের অর্থনীতি শেষ। এখন ব্যবসায়ীদের অর্থনীতি কি সেটা আমি অত ভালো বলতে পারবো না। কিন্তু সরকারের পক্ষ থেকে আপনার সব যানবাহনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে যানবাহন সচল রাখার কথা একটি বলা হয়েছিল। আমি যদি দা ইন্ডিপেন্ডেন্ট দেখি, আপনি দেখবেন যে একটা তারা ছবি ছাপিয়েছে যে মানুষকে পুলিশ চেক করছে। এখন এই প্রক্রিয়ায় মানে এইরকম 16 কোটি মানুষের দেশে এই প্রক্রিয়া নিরাপত্তা জোরদার করা কি সহজ? না, খুবই কঠিন। এটা সাময়িক ব্যবস্থা। আমার মনে হয় না যে এই সাময়িক ব্যবস্থার মধ্যে দিয়ে একটা মানে স্থায়ী ব্যবস্থা, অর্থাৎ অবরোধ চলতে থাকবে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চলতে থাকবে, আর জনজীবন খুব স্মুথলি এগোবে, আমি সেটা মনে করিনি। সুতরাং সেই কারণে সবশেষ কথা হচ্ছে এটির একটা রাজনৈতিক সমাধান হতে হবে, সরকারকে নমনীয় হতে হবে, ওই বিরোধী পক্ষকে নমনীয় হতে হবে। সেই নমনীয় হওয়ার কোনো আসলে লক্ষণ আছে কিনা এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মোস্তফা ফিরোজ, আপনি বলছিলেন যে আসলে দুই পক্ষকেই নমনীয় হতে হবে, ছাড় দিতে হবে, কিন্তু নমনীয় হওয়ার লক্ষণ কারোর মধ্যে কি দেখেন? না, দেখি না আমি। তবে আমি মনে করি যে এটার একটা দুই পক্ষই জেদাজেদি করতে করতে এক সময় দুই পক্ষই অনুভব করবেন যে একটা ছাড় দিতে হবে, কারণ এছাড়া কোনো এক্সিট কোনো রাস্তা নেই এবং সমাধানের কোনো উপায়ও নেই। তবে এটা ঠিক, যদি দুই পক্ষই যদি অবিবেচকের মতন চলতে থাকে তাহলে তার কিন্তু আসলে মূল্য সব পক্ষকেই দিতে হবে। এমন না যে শুধু সরকারই ব্লেমড হবে, সরকারই ক্ষতিগ্রস্ত হবে, এর ফলে তা না, বিরোধী পক্ষও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং যেই সন্ত্রাসের বিস্তারটা ঘটছে, এটা আমি মনে করি যে কোনো পলিটিক্যাল এলিমেন্ট না, এরা অন্য এলিমেন্ট। এরা কিন্তু সংঘবদ্ধ যখন হবে, ঘটনাগুলো ঘটাতে থাকবে, তখন কিন্তু এই গণতান্ত্রিক রাজনীতির জন্য ক্ষতি হবে। এবং যেটি আপনি বলছিলেন যে তৃতীয় পক্ষ কিন্তু সবসময় ওত পেতে থাকে। অনেকের মনেই হচ্ছে যে এই দুই পক্ষ যখন নাকি একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, একেবারেই যখন নাকি তারা বদনামের ভাগী হয়ে যাবে, বিমুখ হবে, তখন হয়তো কেউ এর সুযোগ নেবে। সেই পরিস্থিতিও কিন্তু যে কোনো সময় তৈরি হয়ে যেতে পারে। এই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া। জনাব শহীদুজ্জামান, আপনার কাছে মনে হয় যে পথ এক্সিট আসলে কি আছে? আমি মুস্তাফিজের সঙ্গে একমত যে দুই পক্ষই যদি নমনীয় হয়, এবং বিশেষত প্রধানত মুস্তাফিজ যেটা বলছেন সরকারের পক্ষ থেকে উদ্যোগটা নিতে হবে। যদি উদ্যোগটা নেওয়া হয় তাহলে এই পরিস্থিতির উত্তরণ সম্ভব, যেটা শুধু দুই রাজনৈতিক দলের জন্যই না, সেটা জাতির জন্য মঙ্গলজনক হবে বলে আমার ধারণা। আর তা না হলে যদি এইভাবে ঘটনাগুলো ঘটতে থাকে, এবং মুস্তাফিজ যেটা বললেন যে ঘর পোড়ালে সেখানে আলু সিদ্ধ দেওয়ার লোকের অভাব হয় না, সুতরাং এইভাবে ঘর পুড়তে থাকলে আলু সিদ্ধ দেওয়ার লোক নিঃসন্দেহে ঢুকবে, এবং তাতে জাতিগতভাবে আমরা আরো অনেক বছর পিছিয়ে যাব। না, সেটার আবার আমি পিছিয়ে যাবো তা না, আমি সেটারও আবার মনে করি যে একটা ইতিবাচক দিকও হতে পারে। অর্থাৎ হয়তো এমন কোন শক্তি আসবে যে শক্তি বর্তমান অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাবে, হতেও পারে। আমি সবসময় আমি খারাপ সাইডটা বলবো কেন? আমরা কি সবসময় এই যে আমাদের একটা প্রবণতা থাকে যে তৃতীয় পক্ষকে আমরা দোষারোপ করি, ব্লেম করি, তা না।
আমরা গণতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে যখন কি সুস্থ গণতান্ত্রিক ধারা দেখি না, তখন তৃতীয় পক্ষ এসে তো না, তারা কখনোই মানুষকে সুফল আসলে দিতে পারে নাই তো। হয়তো অতীতে সেটা প্রমাণ হয়নি, কিন্তু যে কখনোই করবে না তার কিন্তু নিশ্চয়তা দেওয়া যায় না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। রাজনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি সুন্দর সুস্থ ব্যবস্থার দিকে যাবে, এই চলমান রাজনৈতিক সংকটের নিরসন হবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।